পিয়ারের ধারণা নেই ৫৬% মানুষের জরিপের তথ্য। নির্বাচন পদ্ধতির সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর, বলেছেন প্রেস সচিব। দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারী কাজে আসবে না, বললেন ডক্টর মঈন খান। চূড়ান্ত নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। রিজার্ভ চুরির $৮ কোটি আদালতের আদেশে ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত। চট্টগ্রামের সাইফুজ্জামানের অর্থ পাচারের 23 বস্তা নথি জব্দ। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিমের। ভোট ইঞ্জিনিয়ারিং হলে বিসিবি ঘেরাও, ইশাক হোসেনের হুঁশিয়ারি। দেখছিলেন প্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন ও ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। গত এক বছরে দেশে সংঘটিত সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এছাড়া ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভায়ও অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টা সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্বাচন পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে এ সিদ্ধান্ত সরকার নয়, রাজনৈতিক দলগুলোই নেবে। দেশের ৯৫% মানুষ ভোট দিতে চায়। জরিপের এমন তথ্যকে ভালো ইঙ্গিত বলেও মনে করেন তিনি। রাজধানীর কারওয়ান বাজারে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। জরিপে উঠে এসেছে, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং এ পদ্ধতিতে নির্বাচন চায় না ২২.২%। জরিপে অংশ নেন ১০,৪১৩ জন, যাদের ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, গেল ১৪ মাসে ৮০% মানুষের সমর্থন অন্তর্বর্তী সরকারের জন্য সন্তোষজনক। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উত্তরণে যেতে সরকার প্রস্তুত। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে বলেন উঠে এসেছে এই জরিপে। পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে কি ধরনের হত্যাকাণ্ড তারা করেছে, কি ধরনের। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের ধনী শ্রেণীর দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে ফেপে উঠছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে ১০০ কোটি পদ্মা সেতু নির্মাণ করা যেত। বাংলাদেশের উন্নয়নের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নে টেকসই হতে পারে না। জিয়াউর রহমান একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন উল্লেখ করে বিএনপির নেতা বলেন, তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে। রবিবার সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি। আমির খসরু বলেন, অর্থনীতিকে রক্ষায় সবাই মিলে কাজ করতে হবে, ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে। উল্লেখ করে তিনি বলেন, এলডিসিতে উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানো। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে 11 জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন।
শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এ নিয়ে কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত গালমান শফির রিপোর্টে। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলার অন্যতম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন। পরে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। আইনে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার, এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। এর আগে সকালে এ মামলায় গ্রেফতার 6 জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী ও গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল থেকে কাউকে গ্রেফতার করলে অর্থ পুরস্কার সোশ্যাল মিডিয়ায় আসা এমন তথ্যের বিষয়ে ডিসি মিডিয়া তালিবুর রহমান জানান, গুরুতর আসামি গ্রেফতার করলেই ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের ঘোষণা আছে, তাই ভালো কাজকে সবসময় উৎসাহিত করে পুলিশ। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া জানান, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিলে অংশ নেয়া বিভিন্ন স্থান হতে লোক সরবরাহ ও অর্থ সহায়তা করত। মোহাম্মদপুর থেকে পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথাও জানান তিনি। এছাড়া জেনেভা ক্যাম্প থেকে মাদক উদ্ধার ও 40 মাদক কারবারিকে এবং উত্তরায় বিলকিস হত্যা জড়িত তার স্বামী বাবুল সহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে ফিলিপাইনের আরবিসিবি ব্যাংক থেকে 8 কোটি 10 লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 9 বছর পর বাংলাদেশ ব্যাংকের সাইবার জালিয়াতি ঘটনায় আদালতের এই রায় বাস্তবায়নকে বড় সাফল্য হিসেবে দেখছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চুরি হওয়া রিজার্ভের পুরো অর্থই ফেরত আনা সম্ভব। বিস্তারিত ফজল রাব্বির প্রতিবেদনে। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 10 কোটি 10 লাখ 1,623 ডলার চুরি হয়, যার পুরো অর্থটাই চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপাইনের জুয়ার আসরে। এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। চুরি হওয়া 2 কোটি ডলার শ্রীলঙ্কা থেকে ফেরত আনতে পারলেও ফিলিপাইনে থাকা অর্থ রয়ে যায় অধরায়। তবে দীর্ঘ 9 বছর পর অবশেষে রিজার্ভ চুরির ওই অর্থ আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়েছে দেশটিতে। বিকালে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এই তথ্য জানান অপরাধ তদন্ত বিভাগ। এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন RCBC ফিলিপাইন্স, এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই অর্থ, সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের যে মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল,
এই পাচারকৃত অর্থটাকে সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে। রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার আইনজীবী এহসানুল হক সমাজি। আদেশ প্রাপ্তির পরবর্তীতে কিছু প্রসিডিউরাল কাজ রয়েছে, তবে হ্যাঁ, যেহেতু এটি একটি স্পেশাল কোর্টের অর্ডার অর্থাৎ স্পেশাল জাজের অর্ডার, এই অর্ডারটা দ্রুততার সাথে তামিল করার যাদের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই তামিলের ক্ষেত্রে অবহেলা করবেন না। আর যদি সেই ক্ষেত্রে কোনো অবহেলা হয় তাহলে আইন অনুসারে সেই অবহেলার কারণেও তাদেরকেও আদালতের নিকট জবাবদিহিতা করতে। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং মামলায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিআইডি। বাধ্য হবে, খুব সহজেই এটা ফেরত আসবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী পলাতক সাইফুজ্জামান চৌধুরীর কয়েক হাজার কোটি টাকা সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামে শনিবার রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে দেশ বিদেশের সম্পদের 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এদিকে দুদকের মামলায় রবিবার সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচারে সহযোগিতা করতেন আব্দুল আজিজ। তার দেশের সম্পদ দেখভালের দায়িত্বে ছিলেন আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল। 17 সেপ্টেম্বর রাতে তাদের দুইজনকে গ্রেফতার করেছে দুদক। আজিজ ও উৎপলের কাছ থেকে পাওয়া সেই নথিতে মিলেছে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পদের তথ্য। আদালতের আদেশে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের ফলে 23 বস্তা নথির সন্ধান পাওয়া যায়। দুদক কর্মকর্তা জানান, পরপর 3 দিনের অভিযানের পর এসব নথি উদ্ধার সম্ভব হয়েছে। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেল দুদক। সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন, ওনার বাড়িতে এই আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টার আগে ওগুলো সব সরাই ফেলছি। তো পরবর্তীতে এই আমরা গতকালকে অভিযান চালাইছি, চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালা বন্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 24 জুলাই 31 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করা হয় 18 সেপ্টেম্বর। রবিবার শুনানি শেষে আদালতে আবেদন মঞ্জুর হয়। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন, সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছে। সাইফুজ্জামান এবং রুকমিলার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা। এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। বিভিন্ন দেশের সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির নানা তথ্য পেয়েছে দুদক। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে সরকারের পক্ষ থেকে প্রভাব খাটানো হচ্ছে। তার মতে, সরকার ইলেকশন নয়, সিলেকশন চায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি ইলেকশন নিয়ে গরম ক্রিকেট পাড়া, চলছে ভোটের হিসাব নিকাশ, কাউন্সিলরদের নিয়ে চলছে রশি টানাটানি, এমনকি নিজের পাল্লা ভারী করতে দফায় দফায় চলছে কাউন্সিলর
পরিবর্তন। এরই মধ্যে 2 বার পরিবর্তন করা হয়েছে কাউন্সিলরশিপের তালিকা জমা দেওয়ার তারিখ। এর সবই হচ্ছে সরকারের নির্দেশে, যার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিভাগ, জেলা ও ক্লাব সংগঠকরা। এবারের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। দুইজনই সাবেক অধিনায়ক। বুলবুল আবার বর্তমান বোর্ড সভাপতি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমের। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে? উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। তামিম ইকবালের অভিযোগের আঙুল সরাসরি সরকারের দিকে। তার মতে যাকে খুশি সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে ইলেকশন হয় না, হয় সিলেকশন। তার আশা নির্বাচনে পক্ষপাতিত্ব থাকবে না। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। ক্লাব সংগঠকদের প্রতিনিধি ইশাক হোসেন দাবি করেন, সরকার যেভাবে বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছে সেটা গঠনতন্ত্র বিরোধী। বিসিবি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয় প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। সংগঠকদের আশঙ্কা নির্বাচন বানচাল করে ভিন্ন পথে ক্ষমতায় থাকতেই কাউন্সিলরশিপ নিয়ে নয়ছয় করছে সরকার। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ামোদী, ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়। এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখান তাহলে জাতীয় নির্বাচনে ওনারা কি করবেন? সংবাদ সম্মেলন থেকে জানানো হয় কাউন্সিলরশিপ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ষড়যন্ত্রের মোকাবেলায় এরই মধ্যে আইনি লড়াইয়ের পদক্ষেপ নিয়েছেন তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। শুভ মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে দিনক্ষণ গণনা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল উৎসব শুরু হবে। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে পূজা হবে 258টি মণ্ডপে। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের, ক্যামেরায় পলাশ তালুকদার। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পুরাণ মতে দেবী দুর্গা যেদিন মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন সেই দিনটি মহালয়া। রবিবার দেবীপক্ষের সূচনা লগ্নে দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দুর্গা দেবীকে পৃথিবীতে আহ্বান জানানো হয়। তবে মূল উৎসবের শুরু হবে ষষ্ঠীর দিন থেকে। ছোটবেলা থেকে বরাবরই আমরা টিভি স্ক্রিনে মহালয়াটা দেখে আসছি। এরকমভাবে লাইভ প্রোগ্রামে আসলে আমার কখনো আসা হয় নাই, এবারই প্রথম। তো এসে সবাইকে দেখতে অনেক লোক এসছে, খুব ভালো লাগছে। এতদিনের অপেক্ষাটা আনন্দের। পুজো আসছে, আজকে থেকে পুজো এসে গেছে, এই ফিলিংটা আসলে আরেকটু বেশি আনন্দের। সপ্তমী পরবো গ্রিন কালারের জামা, অষ্টমী পরবো ব্লু কালারের জামা, এরকম মিলিয়ে সাজগুজ করবো। বাঙালি হিন্দুর কাছে দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশের প্রতীক, মহামায়া অসীম শক্তির উৎস। যাতে সুষ্ঠুভাবে আমরা সবাই মিলে পূজাটা উদযাপন করতে পারি, এটাই প্রত্যাশা।
সকল ধর্ম সব মিলিয়ে বর্ণ মিলিয়ে আমরা যে একটি দারুণ কালচার নিয়ে আমরা থাকি সেটা যেন অব্যাহত থাকে। মায়ের কাছে চাওয়ার যে আমাদের দেশের সমৃদ্ধিতে আমরা যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি। ছোট থেকে আমরা যখন রেডিওতে শুনেছি তখন একটা আবেগ সৃষ্টি হতো আমাদের মধ্যে, কিন্তু যখন এটা বাস্তবে আমরা স্টেজে ফুটিয়ে তুলি সেটাকে, তখন আরও বেশি আবেগের সৃষ্টি হয়। 1 বছর পর দেবী আসছেন, দেবীকে বরণ করে নিতে প্রস্তুত দেশের হিন্দু সম্প্রদায়। দেবীর আগমনের মধ্য দিয়ে বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাইনুদ্দিনের উপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভ্যন্তরীণ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট। এদিকে দোষীদের শাস্তির দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। রবিবার বিকেলে সিন্ডিকেট সভা শেষে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইফতেখারুল আলম মাসুদ। তিনি জানান, পরশু কোটা উপাচার্যের দেওয়ার সিদ্ধান্ত স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। এদিকে অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষকের উপর হামলায় জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় আজ থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। এর আগে রবিবার সকাল থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবস্থান নেন প্রশাসনিক ভবনের পাশে লিচু তলায়। তাদের কর্মসূচি কমপ্লিট শাটডাউনের আওতায় পড়বে না বলে জানানো হয়। অন্যদিকে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে কিনা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ সোমবার। রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করেন। গ্রাহকদের আস্থা ধরে রাখার পাশাপাশি আগামীতে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে বিসিবি বিজনেস কনক্লেভ 2025-এর আয়োজন করেছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্যবসায় নীতি নির্ধারক, কূটনীতিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সহযোগিতা এবং কৌশলগত সংলাপ গড়ে তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের প্রতিশ্রুতি তুলে ধরেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির গ্লোবাল চেয়ারম্যান শারহান হোসেন। মূলত গ্রাহকদের প্রাধান্য দিতে এই আয়োজনের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিদ মিওয়ানাগে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। So main idea is always to greet customers and share our grow with them. I feel like the Bangladesh is shaping up well, and though they have a slight setback, they have very much potential, and I think it's going to be, it's only if it is just we can't say any, it's like a slowdown. We can't compare with the Sri Lankan situation here. Just a slowdown for a while, and certainly they will be catch up surely by the next year. সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পিয়ারের ধারণা নেই 56% মানুষের জরিপের তথ্য। নির্বাচন পদ্ধতির সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর বলেছেন প্রেস সচিব। দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারী কাজে আসবে না বললেন ডক্টর মঈন খান। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। রিজার্ভ চুরির $8 কোটি আদালতের আদেশে ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত। চট্টগ্রামে সাইফুজ্জামানের অর্থ পাচারের 23 বস্তা নথি জব্দ। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিমের। ভোট ইঞ্জিনিয়ারিং হলে বিসিবি ঘেরাও, ইশাক হোসেনের হুঁশিয়ারি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।